বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 20 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে দেখি পারি কিনা। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে দেখি পারি কিনা। দেখো একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? আমরা যদি আবারও প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, বলা হয়েছে নিচের সংখ্যা কার্ড দিয়ে, অর্থাৎ এই নিচে দেখো আমরা যে কার্ডগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই প্রত্যেকটি কার্ডে কিন্তু এক একটি করে সংখ্যা দেওয়া রয়েছে, তাই না? যার কারণে এই কার্ডগুলোকেই বলা হয় সংখ্যা কার্ড। হ্যাঁ, এই সংখ্যা কার্ড দিয়ে বলা হয়েছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই। তাহলে এগুলো দিয়ে আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলা হয়েছে এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলা হয়েছে। তাহলে তোমরা কি জানো যে বৃহত্তম মানে কি? দেখো, বৃহত্তম সংখ্যা তৈরি করার আগে আমাদের কিন্তু জানতে হবে যে বৃহত্তম সংখ্যা কি, তাই না? কারণ আমরা যদি বৃহত্তম শব্দের অর্থই না জানি, অর্থাৎ বৃহত্তম মানেটা যে কি সেটিই যদি আমরা বুঝতে না পারি, তাহলে কি আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করতে পারবো? কখনোই পারবো না, তাই না? আচ্ছা, তাহলে এই যে বৃহত্তম, এটির অর্থ হচ্ছে বড়। বৃহৎ মানে কি? বৃহৎ মানে কিন্তু আমরা জানি বড়, তাই না? তার মানে বৃহত্তম মানেও হচ্ছে বড়। এবং এখানে বলা হচ্ছে ক্ষুদ্রতম। আমরা তো এই ক্ষুদ্র এই শব্দটি শুনেছি, তাই না? ক্ষুদ্র মানে কি? হ্যাঁ, ক্ষুদ্র মানে হচ্ছে ছোট। আচ্ছা, তাহলে আমরা শিখলাম বৃহত্তম মানে হচ্ছে বড় এবং ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। তাহলে এই সংখ্যাগুলোকে ব্যবহার করে আমরা প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করব, মানে বড় সংখ্যা তৈরি করব। হ্যাঁ, এগুলোকে যদি তুমি ব্যবহার করে বড় সংখ্যা তৈরি করতে চাও, তাহলে কিভাবে সবচাইতে বড় সংখ্যাটি তোমরা তৈরি করতে পারো? দেখো, এটি কিন্তু খুবই সহজ। আমরা যখন বৃহত্তম সংখ্যা তৈরি করব, তখন আমরা এই সংখ্যাগুলোকে যদি বড় থেকে ছোট আকারে সাজাই, তাহলেই কিন্তু অটোমেটিক বৃহত্তম মানে সবচেয়ে বড় সংখ্যা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা যদি এটিকে একটু সমাধানের চেষ্টা করি, দেখো নিচে বলা হয়েছে বৃহত্তম সংখ্যা, অর্থাৎ এই জায়গাতে আমরা সেই বৃহত্তম মানে বড় সংখ্যাটি তৈরি করব। তাহলে আমরা কি করব? বড় থেকে ছোট আকারে এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা লিখে দেব। দেখো এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে 7, 5, 0, 4, 8, 1, 3। এগুলোর ভিতরে সবচাইতে বড় কে? হ্যাঁ, সবচাইতে বড় কিন্তু 8, তাই না? তাহলে 8কে আমরা সবার আগে লিখবো। দেখো এখানে আমরা সবার আগে লিখলাম 8। আচ্ছা, এবার 8 আমাদের চলে গেল। এবার 8 বাদে আর যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর মধ্যে সবচাইতে বড় কে? আমরা দেখতে পাচ্ছি 7। 7 কিন্তু এরপরে বড়, যার কারণে 7কে আমরা এরপরে কিন্তু লিখে দেবো। আমরা এখানে লিখে দিলাম 7। এখন 7ও চলে গেল, 8ও চলে গেল। এরপরে বাকিগুলোর মধ্যে সবচাইতে বড় কে? সবচাইতে বড় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 5, তাই না? 5 কিন্তু বড়, যার কারণে 5কে আমরা লিখে দিলাম এই জায়গাতে, আমরা লিখে দিলাম 5। এখন দেখো বাকি রইল 0, 4, 1 এবং 3। তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে বড় কে? এগুলোর মধ্যে সবচেয়ে বড় কিন্তু 4, তাই না? তাহলে এই 4কে আমরা লিখে দিলাম এই জায়গাতে, লিখে দিলাম 4। আচ্ছা, 4ও চলে গেল, বাকি রইল 0, 1 এবং 3। তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে বড় কে? এই তিনটির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 3, তাই না? যার কারণে এই 3কে আমরা লিখে দিলাম এই 4-এর পাশে, আমরা লিখে দিলাম 3। 3ও চলে গেল, বাকি রইল 1 এবং 0। তাহলে এই দুটির মধ্যে বড় কে? আমরা জানি দুটির মধ্যে বড় হচ্ছে 1। তাহলে এই 1কে আমরা এবার লিখে দিলাম এই 3-এর পরে, হ্যাঁ, আমরা লিখে দিলাম 1। এবং সর্বশেষ এই শূন্যটা কিন্তু সবার চেয়ে ছোট, তাই না? যার কারণে এই শূন্যটাকে আমরা সবার শেষে লিখে দিলাম। তাহলে দেখো আমরা কিন্তু এখানে বড় থেকে ছোট আকারে সাজিয়েছি, তাই না? তাহলে এই যে বড় থেকে ছোট আকারে সাজালাম, এখন যে সংখ্যাটি তৈরি হলো এটি হচ্ছে কি সবচাইতে বড় সংখ্যা। তোমরা কিন্তু এর চাইতে বড় কোনো সংখ্যা এইগুলোকে ব্যবহার করে তৈরি করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা দেখো কত সহজ আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করি, হ্যাঁ, তাহলে এটিকে কিভাবে তৈরি করতে পারি? এটিও কিন্তু আরও সহজ। দেখো কিভাবে বৃহত্তম বানানোর ক্ষেত্রে আমরা কি করেছি? বড় থেকে ছোট আকারে আমরা কিন্তু সাজিয়েছি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, অনেকেই হয়তো তোমরা বুঝতে পেরেছো। আমরা ছোট থেকে বড় আকারে যদি সাজাই তাহলেই কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে, তাই না? আচ্ছা, তার মানে এই সংখ্যাটাকে আমরা কি করব? উল্টো দিক থেকে সাজাবো। ছোট থেকে বড় আকারে যদি সাজাই তাহলে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা এখানে তৈরি করা হয়ে যাবে। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি উল্টোভাবে সাজাতে যাই, সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে কত?
শূন্য। কিন্তু এইখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে যদি এই শূন্যটাকে আমরা দিই, আমরা যদি একদম শুরুতে শূন্য দিই তাহলে কিন্তু এই শূন্যটার কোনো দাম থাকবে না, তাই না? যার কারণে শূন্যটাকে আমরা শুরুতে দেব না। হ্যাঁ, তো আমরা এই ক্ষেত্রে কী করব, আমরা শূন্যটাকে 2 নাম্বারে দেব, ঠিক আছে? কারণ 2 নাম্বারে দিলে কিন্তু এই শূন্যটার দাম থাকবে, কিন্তু একদম শুরুতে শূন্য দিলে এই শূন্যের কোনো দাম থাকে না, ঠিক আছে? তাহলে আমরা শুরুতে কাকে দেব? এই দেখো 2 নাম্বারে যে যে সংখ্যাটি রয়েছে, অর্থাৎ শূন্যের আগে রয়েছে কে? 1, তাহলে 1কে আমরা শুরুতে দিব, ঠিক আছে? 1কে আমরা এই যে শুরুতে দিলাম। এবারে কিন্তু এই শূন্যটাকে আমরা 1-এর পরে দিতে পারি, ঠিক আছে? এই শূন্যটাকে আমরা এবারে 2 নাম্বারে দিয়ে দিলাম, ঠিক আছে? শুধু শূন্যের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। শূন্য ছাড়া এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে সেটিকে কিন্তু আমরা শুরুতে লিখতে পারতাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বাকি যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা উল্টো দিক থেকে লিখে লিখে গেলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে যাবে। 1-এর আগে রয়েছে 3, আমরা এখানে লিখে দিলাম 3। তার আগে রয়েছে 4, তাহলে আমরা লিখে দিলাম এখানে 4। তার আগে রয়েছে 5, আমরা লিখে দিলাম এখানে 5। তার আগে রয়েছে 7, আমরা এখানে লিখে দিলাম 7। তার আগে রয়েছে 8, আমরা লিখে দিলাম 8। তাহলে দেখো এইখানে আমরা যখন ছোট থেকে বড় আকারে সাজালাম তখন কিন্তু এখানে অটোমেটিক ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি হয়ে গেল, ঠিক আছে? আশা করি তোমরা খুবই সহজে এই দুটি বিষয় বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি। আচ্ছা, আমরা আবারও বোঝার চেষ্টা করি। বলা হয়েছে বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি। অর্থাৎ আমরা এখান থেকে যে বৃহত্তম সংখ্যাটি পেয়েছি, বৃহত্তম কোনটি? এই যে বৃহত্তম, এই যে বৃহত্তম সংখ্যাটি পেয়েছি এটিকে আমাদের নিচের খালি ঘরে বসাতে বলা হয়েছে। এই দেখো এখানে বলা হয়েছে কি? সংখ্যা লিখি। অর্থাৎ এই ঘরগুলোতে আমরা বৃহত্তম সংখ্যাটি, হ্যাঁ, এই সংখ্যাটিকে কিন্তু আমরা এখানে লিখে দিব এবং তারপরে বলা হয়েছে কি? স্থানীয় মান নির্ণয় করি, ঠিক আছে? এই দেখো নিচে বলা হয়েছে স্থানীয় মান লিখি। আচ্ছা, শুরুতে আমরা যদি এই বৃহত্তম সংখ্যাটিকে এই খালি ঘরে লিখে দিই, দেখো আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতে রয়েছে 8, আমরা এখানে লিখে দিলাম 8। তার আগে রয়েছে 7, আমরা এই ঘরে লিখে দিলাম 7। তার আগে রয়েছে 5, আমরা এখানে লিখে দিলাম 5। খুবই সহজ কিন্তু, তাই না? এর আগে রয়েছে 4, আমরা লিখে দিলাম 4। তার আগে রয়েছে 3, আমরা লিখে দিলাম 3। তারপরে রয়েছে হচ্ছে 1, তাই না? আমরা এখানে লিখে দিলাম 1। তারপরে রয়েছে 0, আমরা লিখে দিলাম 0। অর্থাৎ দেখো আমরা কিন্তু এই সংখ্যাটিকে, হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী লিখলেই কিন্তু এখানে আমাদের এই ঘরগুলো পূরণ করা হয়ে গেল। আচ্ছা, এবারে বলা হয়েছে কি? স্থানীয় মান লিখি। অর্থাৎ এই যে প্রত্যেকটি অঙ্ক, হ্যাঁ, এই প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমাদের এবার লিখতে বলা হয়েছে। আমরা তো এর আগে স্থানীয় মান সম্পর্কে শিখেছি, তাই না? তোমরা তো নিশ্চয়ই শিখেছো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, হ্যাঁ, এগুলো তো শিখেছো, তাই না? এগুলোই তো স্থানীয় মান, তাই না? তাহলে আমরা এই প্রত্যেকটি অঙ্কের যদি স্থানীয় মান নির্ণয় করি, আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি? আমরা জানি যে কোনো সংখ্যার একদম শেষে যে অঙ্কটি থাকে, তাই না? এই শেষে যেহেতু রয়েছে 0, একদম শেষে যে থাকে সেটিকে বলা হয় হচ্ছে একক, তাই না? তার আগেটিকে বলা হয় দশক, তার আগেটি হচ্ছে শতক, তার আগে হচ্ছে হাজার, তার আগে হচ্ছে অযুত, হ্যাঁ, তার আগে হচ্ছে লক্ষ, তার আগে হচ্ছে নিযুত এবং তার আগে যদি কিছু থাকে সেটিকে বলা হয় কোটি, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু একদম শেষে রয়েছে 0, এই শূন্যকে আমরা কি বলবো? একক, তাই না? 0 একক। তাহলে আমরা এই ঘরে লিখে দেবো একক, একক, ঠিক আছে? তার আগে হচ্ছে দশক, আমরা এই একের নিচে লিখে দেবো হচ্ছে দশক, আমরা এখানে লিখে দেবো দশক। আচ্ছা, আমরা জানি একক, দশক, শতক, তাহলে এখানে লিখে দেবো শতক, তাই না? শতক। তার আগে হচ্ছে হাজার, তাই না? আমরা এখানে লিখে দেবো হাজার। আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম হাজার। আচ্ছা, তার আগে হচ্ছে কি? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, আমরা এখানে লিখে দেবো অযুত। আচ্ছা, অযুত। তার আগে হচ্ছে লক্ষ, আমরা এখানে লিখে দেব লক্ষ। তার আগে হচ্ছে নিযুত, আমরা এখানে লিখে দেব নিযুত, ঠিক আছে? আচ্ছা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে কিন্তু দেখো আমাদের প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান কিন্তু আমাদের নির্ণয় করা এখানে হয়ে গেল, তাই না? বা লেখা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? দেখো কত সহজে আমরা এটিকেও সমাধান করে ফেললাম। এবারে যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখো 2 নম্বর প্রশ্নে আমাদের এখানে কিন্তু একটি সংখ্যা দেওয়া রয়েছে, তাই না? বলা হয়েছে কি? সংখ্যাটিকে
কথায় লিখি। আচ্ছা, তাহলে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটিকে কথায় আমাদের এইখানে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে করে কথায় লিখতে পারি? দেখো, কথায় লিখতে গেলে আগে তো আমাদের এই সংখ্যাটিকে পড়তে জানতে হবে। তাহলে আমরা যদি পড়তেই না পারি তাহলে কি আমরা লিখতে পারবো? তাহলে কিন্তু লিখতে পারবো না। যার কারণে কি করতে হবে? আগে আমাদের এটিকে পড়তে হবে। আমরা কিভাবে করে একটি সংখ্যাকে পড়তে পারি? দেখো, যে কোনো বড় সংখ্যা পড়ার জন্য আমরা কিন্তু এর আগেও শিখেছি কি করতে হয়। আমরা জানি হাজারের ঘর, লক্ষর ঘর এবং কোটির ঘর, এগুলোকে কমা দিয়ে দিয়ে কিন্তু আলাদা করতে হয়, তাই না? হাজার, লক্ষ এবং কোটি, এই তিনটে ঘরকে কমা দিয়ে যদি আমরা আলাদা করি তাহলে কিন্তু আমরা যে কোনো সংখ্যাকে খুবই সহজেই পড়তে পারবো, তাই না? দেখো, আমরা যদি আলাদা করি, আমরা জানি এটি হচ্ছে একক, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে রয়েছে কি 8, তাহলে এই 8-এর আগে এই জায়গাতে আমরা একটু কমা দিলাম, ঠিক আছে? এই কমা দ্বারা আমরা বোঝালাম যে এটি হচ্ছে হাজারের ঘর। তারপর হচ্ছে অযুত, লক্ষ, লক্ষর ঘরে রয়েছে কত? 3, তাহলে 3-এর আগে আমরা এই জায়গাতে একটি কমা দিয়ে দিলাম, ঠিক আছে? অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝলাম যে এটি হচ্ছে লক্ষর ঘর, তাই না? তারপর হচ্ছে নিযুত, কোটি। দেখো, কোটির ঘরে কিছু নেই, তার মানে কিন্তু এখানে আর আমাদের কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এবারে দেখো, এই প্রথম যে কমাটি আমরা দেখেছি, হ্যাঁ, এই কমাটি কিন্তু লক্ষর ঘরের কমা, তাই না? তাহলে লক্ষর এই যে কমাটা, এই কমার আগে যে সংখ্যাগুলো আমরা দেখব, হ্যাঁ, এই সম্পূর্ণ সংখ্যাটিকে কিন্তু বলবো আমরা লক্ষ। যেমন দেখো, এখানে কমার আগে রয়েছে কি 43, তাহলে কমার আগে শুধুমাত্র এই দুটিকে লক্ষ্য করো, এখানে রয়েছে কিন্তু 43, তার মানে আমরা বলবো হচ্ছে 43 লক্ষ। তারপরে এই কমাটি কিন্তু হাজারের ঘরের কমা, তাহলে এই কমা থেকে এই কমা পর্যন্ত মাঝখানে যে সংখ্যাটি রয়েছে এটিকে কিন্তু আমরা বলবো হচ্ছে হাজার, ঠিক আছে? তাহলে এখানে রয়েছে 18, তাই না? এখানে কিন্তু দেখো 18 রয়েছে, তাহলে এটিকে আমরা বলবো 18,000। এরপর বাকি রইল কি 507, তাই না? তাহলে এই পুরো সংখ্যাটিকে আমরা কিভাবে পড়তে পারি? 43,18,507। আচ্ছা, যেহেতু আমরা এটিকে পড়তে পারলাম, তার মানে এখন কিন্তু আমরা কথায়ও এটিকে খুবই সহজে লিখতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি পড়েছি? আমরা পড়েছি 43 লক্ষ, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 43, দেখো 43 লক্ষ। তারপর আমরা পাচ্ছি কত? 18,000, তাই না? দেখো, আমরা লিখলাম হচ্ছে 18,000, 43 লক্ষ 18,000। তারপর আমরা পাচ্ছি কত? 507, তাই না? আমরা লিখবো হচ্ছে 507, আমরা এখানে লিখে দিলাম 7। দেখো, 43 লক্ষ 18,507। তাহলে কিন্তু দেখো আমাদের এই সংখ্যাটিকে কথায় লেখা হয়ে গেল, তাই না? এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, এখানে কিন্তু আরও একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এবার বলা হয়েছে সংখ্যাটি আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখি। অর্থাৎ এই সংখ্যাটিকে কিন্তু আমাদের এবারে আন্তর্জাতিক গণনার যে রীতি রয়েছে সেই রীতিতে আমাদের কথায় লিখতে বলা হয়েছে। তাহলে এটি কিন্তু আমাদের দেশীয় রীতি, তাই না? অর্থাৎ এই যে কথায় আমরা লিখেছি এটি কিন্তু আমাদের দেশীয় রীতি অনুযায়ী আমরা লিখেছি, কিন্তু আন্তর্জাতিক রীতি সম্পর্কেও কিন্তু আমরা শিখেছি যে আন্তর্জাতিক রীতি অনুযায়ী যে কোনো সংখ্যাকে কিভাবে করে গণনা করতে হয়, তাই না? আচ্ছা, তাহলে দেখো, আমরা জানি আমাদের যে দেশীয় রীতিতে কিন্তু প্রথমে স্থানীয় মানগুলো আমরা কিভাবে করে পড়ি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে পড়ি, তাই না? কিন্তু আন্তর্জাতিক রীতি অনুযায়ী কিন্তু লক্ষ এবং কোটি থাকে না, তাই না? আমরা কি জানি? আমরা জানি একক, দশক, শতক, হাজার, এই হাজার পর্যন্ত কিন্তু ঠিক থাকে, তাই না? আমরা হাজারের ঘরে দেখতে পাচ্ছি 5, তাহলে এই 5-এর আগে আমরা একটি কমা দিলাম, ঠিক আছে? এবং আমরা জানি আন্তর্জাতিক রীতিতে এই যে হাজারের ঘরে কিন্তু 3টি অঙ্ক পর্যন্ত থাকবে, ঠিক আছে? দেখো, এই 5 হচ্ছে একটি অঙ্ক, 0 একটি অঙ্ক, 4 একটি অঙ্ক, এই 3টে অঙ্ক কিন্তু হাজারের ঘরে আমরা এই 3টে অঙ্ককে ধরবো, ঠিক আছে? অর্থাৎ এই 405 হয়, তাই না? 3টে অঙ্ক মিলে হয় কত? 405, ঠিক আছে? তাহলে 405কে আমরা হাজার হিসাবে ধরবো, যে 405 হাজার, ঠিক আছে? এবং এই হাজারের আগে, হ্যাঁ, হাজারের আগে হচ্ছে এইখানে যে অঙ্কগুলো থাকে এগুলোকে বলা হয় হচ্ছে মিলিয়ন। কি বলা হয়? মিলিয়ন বলা হয়। অর্থাৎ হাজারের আগে, হ্যাঁ, 3 সংখ্যা আগে, 1 2 3, এই 3 সংখ্যা আগে এইখানে কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি 8, তাহলে 8-এর এই পাশে, হ্যাঁ, 8 থেকে আরও যদি এখানে আরও যদি অঙ্ক থাকতো তাহলে এখানে 3টি অঙ্ক পর্যন্ত আমরা বলতাম হচ্ছে মিলিয়ন, ঠিক আছে? তাহলে এখানে 3 অঙ্ক পর্যন্ত বলা হয় মিলিয়ন, এরপরে 3 অঙ্ক পর্যন্ত বলা হয় হাজার, এবং তারপরে এগুলোকে কি বলা হয়? এখানে শেষে রয়েছে 731, আমরা এই 731কে কিন্তু 731ই বলবো, ঠিক আছে?
তাহলে আমরা এই যে প্রথম কমাটি দেখতে পাচ্ছি, এইটি দ্বারা আমরা কি কোন ঘরকে নির্দেশ করেছি? এটি দ্বারা কিন্তু আমরা মিলিয়নের ঘরকে নির্দেশ করেছি। এই মিলিয়নের ঘরে কিন্তু শুধুমাত্র 8 রয়েছে, তাহলে আমরা এটিকে পড়বো হচ্ছে 8 মিলিয়ন। তারপরে এই যে হাজারের ঘর, হাজারের ঘর আমরা দেখতে পাচ্ছি কি, আমরা জানি এই 3টি অঙ্ক মিলে 4, 0, 5, এই 3টি অঙ্ক মিলেই কিন্তু হাজার হবে। ঠিক আছে, তাহলে এই 3টি অঙ্ক মিলে মোট হয়ে যায় 405। তাহলে আমরা বলবো হচ্ছে কি 405,000। ঠিক আছে, 405,000, এরপরে বাকি রইল 731। ঠিক আছে, অর্থাৎ এটিকে আমরা কিভাবে পড়তে পারি? 8,405,731। ঠিক আছে, তাহলে এটিকে যদি আমরা কথায় লিখে দেখো, আমরা লিখবো 8 মিলিয়ন, আমরা লিখবো হচ্ছে 8 মিলিয়ন 405,000, তাই না? বা 405,000, 405,000, 405,000, তারপর আমরা পাচ্ছি হচ্ছে 731। আমরা লিখবো হচ্ছে 731। ঠিক আছে, তাহলে দেখো 8,405,731। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় আমরা লিখলাম। ঠিক আছে, আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজাই। আচ্ছা, আমাদের বলা হয়েছে প্রতীক ব্যবহার করে ক্রম অনুসারে সাজায়, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে পারো, আবার বড় থেকে ছোট সাজাতে পারো, যেভাবে খুশি তোমাদের। ঠিক আছে, প্রতীক ব্যবহার করে এগুলোকে আমরা যদি ছোট থেকে বড় এই ক্রম অনুসারে যদি সাজাই, দেখো আমরা জানি ছোট থেকে বড় সাজাতে গেলে কিভাবে করে সাজাতে হয়? সবচাইতে ছোটটাকে কিন্তু আমাদের শুরুতে লিখতে হয়, তাই না? তারপরে একটু যে বড় সেটিকে লিখতে হয়, তারপরে যে আরেকটু বড়, তারপরে যে আরেকটু বড়, এইভাবে করে ছোট থেকে বড় অনুযায়ী কিন্তু আমাদের সাজাতে হয়। তাহলে এইখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এর ভিতরে সবচাইতে ছোট হচ্ছে কে? দেখো সবচাইতে ছোট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি কিন্তু অনেক বড় একটি সংখ্যা, তাই না? এটি হচ্ছে, তারপরে এটি হচ্ছে কত? আমরা যদি হাজারের ঘরগুলোকে একটু আলাদা করি, দেখো তাহলে কিন্তু সংখ্যাগুলোকে আমরা বের করতে পারবো, তাই না? দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে রয়েছে এখানে 8, তার মানে এই 8-এর আগে আমরা একটু কমা দিলাম, তাই না? হাজারের ঘরগুলোকে আলাদা করলে কিন্তু আমরা এই প্রত্যেকটি সংখ্যাকে পড়তে পারবো। এরপরে দেখো একক, দশক, শতক, হাজার, এখানে হাজারের ঘরে দেখতে পাচ্ছি রয়েছে 1, 1-এর আগে একটু কমা দিলাম। এখানে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে রয়েছে 2, এই 2-এর আগে আমরা একটু কমা দিলাম। একক, দশক, শতক, এখানে কোনো হাজারের ঘর নেই, যার কারণে কোনো কমাও আমরা এখানে দেব না। এরপরে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে রয়েছে 2, আমরা এই 2-এর আগে একটি কমা এখানে দিয়ে দিলাম। তাহলে দেখো এই কমা দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটি সংখ্যার হাজারের ঘরটা আলাদা করেছি। তাহলে আমরা এটিকে কিভাবে করে পড়তে পারি? এই কমার আগে যেহেতু রয়েছে 58, তার মানে এটিকে আমরা পড়বো হচ্ছে কি 58,000, তাই না? 58,209। এরপর এটিকে পড়বো হচ্ছে 1,000, যেহেতু 1-এর আগে কমা রয়েছে, তার মানে 1,000। এরপরে বাকি রইল শুধুমাত্র 92। এরপরে এখানে দেখো কমার আগে দেখতে পাচ্ছি 82, তার মানে 82,000। এরপরে বাকি রইল হচ্ছে 300, তাই না? এটি হচ্ছে 999। এবং এখানে দেখতে পাচ্ছি কমার আগে রয়েছে শুধুমাত্র 2, তাহলে এটিকে আমরা কি বলবো? 2,000, তারপরে বাকি রইল 410। ঠিক আছে, তাহলে এগুলোর ভিতরে সবচাইতে ছোট কোনটা? দেখো সবচাইতে ছোট কিন্তু 999, তাই না? এটি কিন্তু সবচাইতে ছোট, তাই না? আর বাকি সবগুলোই কিন্তু হাজারের ঘর রয়েছে, এটিতে কিন্তু কোনো হাজারের ঘর নেই। তাহলে এটিকে আমরা সবার শুরুতে লিখবো। আমরা 4 নাম্বার দিয়ে কিন্তু কী করবো? দেখো 4 নাম্বার দিয়ে তোমরা যে কাজটি করবে, এটিকে সবার শুরুতে লিখবে 999। এখন দেখো এটি যেহেতু সবার চাইতে ছোট, তার মানে ডান পাশে যে অঙ্কগুলো লিখবো প্রত্যেকটি কিন্তু এই সংখ্যার চাইতে বড় হবে, তাই না? তাহলে আমরা জানি 2 ধরনের চিহ্ন ব্যবহার করে কিন্তু আমরা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজাই। সেই 2 ধরনের চিহ্ন হচ্ছে কীরকম? একটি হচ্ছে এইরকম, হ্যাঁ, একটি হচ্ছে এই ছোট চিহ্ন এবং একটি হচ্ছে এই বড় চিহ্ন, তাই না? আচ্ছা, তাহলে এই চিহ্ন দুটোর ভিতরে কোনটাকে আমরা এখানে বসাবো? আমরা কিন্তু এটি বারবার শিখেছি যে এই যে চিহ্নটি, এটি কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে কোনটা কোন জায়গাতে বসবে, তাই না? তো এটিকে যেন গুলিয়ে না ফেলি সেই জন্য আমরা কিন্তু এই চিহ্নটিকে একটি মুখের সঙ্গে তুলনা করেছিলাম, তাই না? আচ্ছা, দেখো যদি এটিকে একটি মুখের সঙ্গে তুলনা করে, দেখো এই মুখটি কিন্তু এই দিকে হা করে আছে, তাই না? আবার এই মুখটি কিন্তু, হ্যাঁ,
এই দিকে হা করে আছে, তাহলে এই মুখটি যে দিকে হা করে থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এই মুখটি যেহেতু এই পাশে হা করে আছে, তার মানে এই পাশের সংখ্যাটি বড় হবে। আবার এই মুখটি এই পাশে হা করে আছে, তার মানে এই পাশের সংখ্যাটি কিন্তু বড় হবে। ঠিক আছে? তাহলে আমরা এইখানে কোন মুখটি বসাবো? যেহেতু এই 999 চাইতে বড় সংখ্যা আমরা এই পাশে লিখবো, কারণ যত ডান পাশে লিখবো, হ্যাঁ, বা যত ডান পাশের যে সংখ্যাগুলো থাকবে প্রত্যেকটি সংখ্যা কিন্তু ওর চাইতে বড় হবে। যেহেতু এই পাশের সংখ্যা বড় হবে, তার মানে এই মুখটিকে কিন্তু এই দিকে আমরা হা করিয়ে রাখবো, তাই না? এই দিকে হা করিয়ে রাখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই সংখ্যাটা আমাদের লেখা হয়ে গেল। এবারে বাকি সংখ্যাগুলোর ভিতরে কোনটি আমরা দেখি যে ছোট। দেখো এখানে কিন্তু 1 2 3 4 5 5টি অঙ্ক রয়েছে। হ্যাঁ, এখানে রয়েছে 1 2 3 4 4টি অঙ্ক, তার মানে এটির চাইতে কিন্তু এটি ছোট, তাই না? এখানে রয়েছে 4টি অঙ্ক, এখানে রয়েছে 1 2 3 4 5, এটিও কিন্তু অনেক বড়, কারণ এখানে 5টি অঙ্ক রয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4, এইখানে 4টি অঙ্ক রয়েছে এবং এইখানেও 4টি অঙ্ক রয়েছে, তাহলে এই দুটির মধ্যে যে কোনো একটি ছোট হবে, তাই না? তাহলে আমরা কীভাবে বুঝবো যে কোনটি ছোট? দেখো আমরা শুরুর অঙ্ক দুটি লক্ষ্য করব। এখানে শুরুতে রয়েছে 1, এখানে শুরুতে রয়েছে 2, তাহলে 1 ছোট নাকি 2 ছোট? যেহেতু 1 ছোট, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট। খুবই সহজ কিন্তু। ঠিক আছে? যেহেতু 1 ছোট, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, তাহলে এই সংখ্যাটি হচ্ছে 1092। আমরা এটিকে কিন্তু এবার লিখে দেব, আমরা লিখব 1092। এরপরে কি করব? আমরা এই চিহ্নটাকে কিন্তু আবারও একই রকমভাবে এইখানে দিব, কারণ আমরা যত ডান পাশে লিখব, ডান পাশে যে সংখ্যাগুলো লিখব সেগুলো কিন্তু তত বড় বড় হবে, তাই না? অর্থাৎ ওর চাইতেও বড় হবে কিন্তু এই পাশের সংখ্যাটি, যার কারণে এই মুখটিকে আমরা এই দিকে হা করিয়ে রাখলাম। আচ্ছা, এটিকে আমাদের লেখা হয়ে গেল, এটিকেও লেখা হয়ে গেল। বাকি থাকলো কিন্তু তিনটির ভিতরে আমরা দেখেছি এটির ভিতরে 5টি অঙ্ক রয়েছে এবং এটির ভিতরে কিন্তু 5টি অঙ্ক রয়েছে, 1 2 3 4 5, তাই না? কিন্তু এটির মধ্যে রয়েছে 1 2 3 4 4টি অঙ্ক, তার মানে কিন্তু এটি ছোট, তাই না? এখানে যেহেতু 4টি অঙ্ক রয়েছে, তাহলে এটি ছোট, তাহলে এটিকে কিন্তু আমরা এইখানে লিখবো, আমরা লিখবো 2410। আচ্ছা, তাহলে এটিকেও লেখা হয়ে গেল। এবারে কী করবো? আমরা এই মুখটিকে কিন্তু আবারও আমরা এই দিকে হা করিয়ে রাখবো, কারণ এই পাশের সংখ্যাটি আরও বড় হবে, তাই না? আচ্ছা, তাহলে এবার আমাদের কিন্তু এটি লেখা শেষ, এটিকে লেখা শেষ, এটিকে লেখা শেষ, বাকি রইল এই দুটি অঙ্ক, তাই না? বা এই দুটি সংখ্যা। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5টি অঙ্ক, এখানেও 1 2 3 4 5টি অঙ্ক, তাহলে 5টি দুই পাশে সমান রয়েছে। তাহলে কোনটি ছোট আমরা কিভাবে বুঝবো? আমরা দেখবো যে প্রথম অঙ্কগুলোর মধ্যে কোনটি ছোট। এখানে দেখো প্রথমে রয়েছে 5 এবং এখানে প্রথমে রয়েছে 8, তাহলে 5 ছোট নাকি 8 ছোট? যেহেতু 5 ছোট, যার মানে আমরা বুঝতে পারি কি এই সম্পূর্ণ অঙ্কটি বা সম্পূর্ণ সংখ্যাটি ছোট। ঠিক আছে? তাহলে এই সংখ্যাটিকে কিন্তু আমরা এবারে লিখে দিব, আমরা লিখব 58209, আমরা লিখব হচ্ছে 58209। তারপরে আবারও আমরা মুখটিকে এই দিকে হা করিয়ে রাখবো, কারণ এই পাশের সংখ্যাটি আরও বড় হবে, যার কারণে এদিকে আমরা হা করিয়ে রাখলাম। এবারে সর্বশেষ দেখো এটিকেও লেখা হয়ে গেল, সর্বশেষ বাকি থাকলো এটি, তাহলে এটিকে তো আমরা শেষে লিখে দেবো, তাই না? 82300, এটিকে আমরা সবার শেষে লিখে দেবো, আমরা লিখে দেবো হচ্ছে 82300। ঠিক আছে? আচ্ছা, এটিকে লিখলে কিন্তু দেখো আমাদের এখানে ছোট থেকে বড় ক্রম অনুযায়ী এখানে সাজানো হয়ে গেল। ঠিক আছে? আমরা কিন্তু খুবই সহজে এটিকে সমাধান করে ফেললাম। আচ্ছা, এখন দেখো যদি আমরা এটিকে লক্ষ্য করি, এই দেখো এখান থেকে কিন্তু নিচে আমাদের বলা হয়েছে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, অর্থাৎ বড় থেকে ছোট। আমাদের এখানে কি বলা হয়েছে? বড় থেকে ছোট। বৃহত্তর মানে কি? বড়, তাহলে বড় থেকে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর মানে কি? ছোট। তাহলে বড় থেকে ছোট আকারে আমাদের এই জায়গাতে লিখতে হবে। তার মানে সবার বড়টাকে লিখবে এখানে, তারপর যে একটু ছোট সেটিকে লিখবো, তারপরে যে আরেকটু ছোট, তারপরে যে আরেকটু ছোট, এইভাবে করে বড় থেকে ছোট এইভাবে ছোট আকারে কিন্তু আমরা এই জায়গাতে সাজিয়ে লিখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইখানে কি করেছিলাম? আমরা কিন্তু এখানে ছোট থেকে বড় আকারে লিখেছিলাম, তাই না? এটি হচ্ছে সবার ছোট, তারপরে এটি একটু বড়, তারপরে এটি আরেকটু বড়, তাই না? এইভাবে করে ছোট থেকে বড় আকারে সাজিয়েছি। এখন মজার বিষয় হচ্ছে এই ছোট থেকে বড় আকারে আমরা যেহেতু সাজিয়েছি, এটিকে যদি আমরা উল্টোভাবে সাজাই, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে উল্টো দিক থেকে সাজাতে সাজাতে যদি এই পর্যন্ত আসি, তাহলেই কিন্তু বড় থেকে ছোট আকারে সাজানো হয়ে যাবে, তাই না? খুবই সহজ কিন্তু। তাহলে আমরা বড় থেকে ছোট আকারে কীভাবে সাজাবো? এই বড় সংখ্যাটিকে সবার প্রথমে লিখবো, উল্টোভাবে লিখে দেবো। প্রথম হচ্ছে 82300, আমরা লিখে দেবো হচ্ছে 82300। তারপরের সংখ্যাটি হচ্ছে কি? তার আগে রয়েছে যে 58209, আমরা এখানে লিখে দেবো 58209। তার আগে রয়েছে কি? 2410, আমরা এখানে লিখে দেবো 2410। এর আগে রয়েছে কি? 1092, আমরা লিখে দেবো 1092। আচ্ছা, এর আগে রয়েছে 999, আমরা এখানে লিখে দেবো 999। তাহলে কিন্তু দেখো বড় থেকে ছোট আকারে সাজানো হয়ে গেল। ঠিক আছে?
এখন আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর। ক্ষুদ্রতর মানে কি? ছোট, তাই না? ক্ষুদ্র মানে তো ছোট, তাহলে ছোট থেকে বৃহত্তর মানে কি? বড়। তার মানে এবারে ছোট থেকে বড় আকার আমাদের সাজাতে বলা হয়েছে, তাই না? তাহলে ছোট থেকে বড় তো আমরা এই জায়গাতে সাজিয়েছি আগেই, তাই না? তাহলে এইভাবে করে কিন্তু লিখে দিলে এখানে আমাদের ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে গেল। ঠিক আছে, দেখো সবার চাইতে ছোট আমরা পেয়েছি 999, আমরা এই জায়গাতে লিখে দেবো 999। তারপর আমরা পেয়েছি 1092, আমরা এখানে লিখে দেবো 1092। তার আগে আমরা পেয়েছি কি? 2410, আমরা এখানে লিখে দেবো 2410। তার আগে আমরা পেয়েছি কি? 58209, আমরা লিখে দেবো হচ্ছে 58209। এবং তার পরে আমরা পেয়েছি হচ্ছে 82300, তাই না? আমরা এখানে লিখে দেবো হচ্ছে 82300। তাহলে কিন্তু ছোট থেকে বড় আকারে আমাদের সাজানো হয়ে গেল, তাই না? খুবই সহজ। আচ্ছা, এবার সর্বশেষ 5 নম্বর অঙ্কটি যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো 5 নম্বরে আমরা এখানে কিন্তু দেখো একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এখানে একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং তারপরে কিছু খালি ঘর রয়েছে এবং বলা হয়েছে প্যাটার্নটি সম্পন্ন করি এবং নিয়ম লিখি। অর্থাৎ এই প্যাটার্নটি আমাদের এই খালি ঘর পূরণ করে সম্পন্ন করতে বলা হয়েছে এবং নিয়মটি লিখতে বলা হয়েছে। আমরা কোন নিয়মে এটিকে সমাধান করেছি সেই নিয়মটি আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে তোমরা যদি লক্ষ্য করে এখানে দেখতে পাচ্ছি কি? সর্বপ্রথম রয়েছে 0, তারপরে রয়েছে 7, তারপরে রয়েছে আবারও 7, তারপরে রয়েছে 14, তারপরে খালি ঘর, আবারও খালি ঘর, আবারও খালি ঘর। তাহলে আমরা এই খালি ঘরে কোন সংখ্যাগুলো বসাতে পারি তোমরা কি বুঝতে পেরেছো? দেখো তো তোমরা একটু চিন্তা করে যে এই প্যাটার্নটি কিভাবে করে আমরা সম্পন্ন করতে পারি, বা এই যে 7-এর পরে আবার 7 হলো, তারপরে আবার 14 হলো, এগুলো কিভাবে করে হলো? তোমরা যদি একটু মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করো, তোমরা কি কিছু বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা চলো সকলে মিলে এবার একটু এটিকে সমাধানের চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। দেখো আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথমে রয়েছে কি? 0, তাই না? 0-এর পরে রয়েছে কত? 7। তাহলে 7-এর পরে আবার এইভাবে এখানে কীভাবে করে 7 হলো, এটি হচ্ছে আমাদের বোঝার বিষয়। এই দেখো এখানে রয়েছে 0, তারপরে ছিল 7, তাহলে 7-এর পরে আবারও এখানে কীভাবে করে 7 হলো? হ্যাঁ, এটি কিন্তু খুবই মজার একটি বিষয়। দেখো এই 7 আমরা কিভাবে করে পাই? এই 0 এবং 7 এই দুটিকে যদি আমরা যোগ করে দেই তাহলে কত হয়? 0-এর সঙ্গে 7কে যোগ করলে কিন্তু সেই 7ই হয়। তাহলে আমরা কিন্তু দেখো এখানে সেই 7কে লিখে দিলাম। অর্থাৎ আমরা যে কাজটি করবো, আমরা আগের দুটি সংখ্যাকে যোগ করে যা হবে সেটিকে আমরা পরবর্তীতে লিখে দেবো। আবার দেখো এই যে এই 7 আমরা পেয়েছি, এবার এই 7-এর আগে রয়েছে কি? আরও 7, তাহলে 7-এর সঙ্গে যদি এই 7কে আমরা যোগ করি, হ্যাঁ, তাহলে এই 7 এবং 7কে যোগ করলে হয়ে যায় 7 আর 7 14। তাহলে এই দেখো সেই পরবর্তীতে কিন্তু আমরা সেই 14কে লিখে দেবো, তাই না? আমরা কিন্তু এখানে সেই 14 দেখতে পাচ্ছি। এবারে এইখানে সংখ্যাটি কিভাবে বসবে? আমরা এই 14 সঙ্গে তার আগের সংখ্যাকে যোগ করব। অর্থাৎ এই 14 সঙ্গে যদি এই আগে লক্ষ্য করি এখানে রয়েছে 7, তাহলে 14 এবং 7কে আমরা এবার যোগ করে যা হবে সেটিকে এখানে লিখে দেবো। ঠিক আছে, অর্থাৎ আগের দুটি সংখ্যাকে যোগ করে আমরা এই পরের সংখ্যাটি নির্ণয় করব। দেখো 14 এবং 7কে যোগ করলে কত হয়? 14 এবং 7 মিলে কিন্তু হয়ে যায় 21, তাই না? আমরা জানি 14 এবং 7 মিলে হয় 21, তাহলে এখানে আমরা লিখে দেবো 21, এখানে লিখে দিলাম 21। এবার এইখানের সংখ্যাটি কীভাবে বের করব? এই 21-এর সঙ্গে আমরা তার আগে কত রয়েছে? 14, 21-এর সঙ্গে 14কে আমরা যোগ করব, তাই না? তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটি পেয়ে যাব। দেখো আমরা যদি যোগ করি এই দুটিকে, আমরা জানি যোগের ক্ষেত্রে শেষের সংখ্যার সঙ্গে এই শেষের সংখ্যাকে যোগ করতে হয়। এখানে শেষে রয়েছে 4, এখানে রয়েছে 1, 4 এবং 1কে যোগ করলে হয় 5, আমরা এই শেষে লিখে দিলাম 5। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে 1, এখানে শুরুতে রয়েছে 2, 1 এবং 2কে যোগ করলে কিন্তু হয়ে যায় 3, তাই না? 1 এবং 2 মিলে হয়ে যায় 3, আমরা এখানে লিখে দিলাম 3। তাহলে হয়ে গেল কত? 35 হয়ে গেল আমাদের, তাই না? আমরা এখানে লিখে দিলাম 35। এবার এই পাশের সংখ্যাটি কীভাবে আমরা বের করব? ঠিক আগের মতো এই 35 এবং আগে রয়েছে কি 21, এই দুটিকে আমরা এবারে যোগ করব। ঠিক আছে, দেখো এখানে শেষে রয়েছে 5, এখানে শেষে রয়েছে 1, 1 এবং 5কে যোগ করলে হয়ে যায় 6, তাই না? 1 এবং 5 মিলে হয়ে যায় 6, আমরা এখানে শেষে লিখে দিলাম 6। এবারে দেখো এখানে শুরুতে রয়েছে 3, এখানে শুরুতে রয়েছে 2, তাহলে 3 এবং 2কে যোগ করলে কত হয়? আমরা জানি 3 এবং 2 মিলে হয়ে যায় 5, আমরা এখানে লিখে দিলাম 5। তাহলে আমাদের এখানে মোট কত হয়ে গেল? আমাদের এখানে কিন্তু হয়ে গেল 56। তাহলে দেখো আমরা প্রথম খালি করে পেয়েছি 21, তারপরে 35, তারপরে 56, তাই না? আমরা কিন্তু এই দেখো খুবই সহজে এই 3টে ঘরকেই পূরণ করে ফেললাম এবং এই প্যাটার্নটি কিন্তু আমরা সম্পন্ন করে ফেললাম এবং আমাদের নিয়মটি লিখতে বলা হয়েছে। তাহলে আমরা কোন নিয়মে এটিকে সমাধান করেছি? নিয়মটি হলো কি? আগের দুটি সংখ্যাকে যোগ করে পরবর্তী সংখ্যা
কী করতে হবে, নির্ণয় করতে হবে, তাই না? অর্থাৎ পূর্ববর্তী মানে কি আগের, তাই না? পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলই হবে পরবর্তী সংখ্যা। ঠিক আছে, যেমন এই দুটিকে যোগ করে আমরা এই পরবর্তী সংখ্যা পেয়েছি, এই দুটিকে যোগ করে আমরা তারপরের সংখ্যা পেয়েছি, তাই না? অর্থাৎ পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলই হবে পরবর্তী সংখ্যা, এটি হচ্ছে নিয়ম। ঠিক আছে, তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।